হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 7 এর বাংলার একটা চ্যাপ্টার। আগে একটা চ্যাপ্টার আমি দিয়েছিলাম, আপলোড করেছিলাম। আজকে রয়েছে নেক্সট চ্যাপ্টার পাগলা গণেশ। এই গল্পটাকে আজকে আমরা এখানে এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিট করব, পড়বো, পড়ে গল্পের আকারে বুঝবো। তো দেখো শুরু করি। গল্পের নাম পাগলা গণেশ, শীর্ষেন্দু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। 1 মিনিট, চলো কি বলছে। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকেই পৃথিবীতে নানান রকম উড়ানযন্ত্র আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে। কিসের মলম তাহলে আবিষ্কার হয়েছিল? মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঠেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে যাতায়াত করছে। এখানে কিছুটা ছিল, আমি একটুখানি বিষয় কমে যাতায়াত করছে। তাহলে নেক্সট, আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উড়তে দেখা যায়। তাহলে লেখকের কথা অনুযায়ী মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম যখন আবিষ্কার হয় তারপর থেকেই পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের একটা হিড়িক পড়েছে। কি কি বললো? যে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে উড়ে চলেছে আকাশে। সেই জন্যই নানা রকম জিনিস সবসময় প্রায় উড়তে দেখা যায়। কি বলছি, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও দেখা যায়। সালটা ৩৫৮৯, তার মানে এখন এখানে ৩৫৮৯ সালের কথা বলা হচ্ছে। ইতিমধ্যে ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যে আরো দুটি গ্রহ আবিষ্কার হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরারও সময় হয়ে এলো, তবে সেটা ১ মিনিট পর না ১০০ বছর পর তা জানবার উপায় নেই। দেখো কি বলছি, এইখানে ৩৫৮৯ সালের কথা বলছে। কোথায় কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে? চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। কোথায় আরো দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে? সূর্যে আরো দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও বেশি গতিবেগ সম্পন্ন মহাকাশযানে করে রওনা হয়ে গেছে। এইবার দেখো নেক্সট পোর্শন কি বলছে। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না, যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। তাহলে কি বললো? কি বলছে এইটুকু বেড়াতে, যে মানুষ পৃথিবীতে এই সময় আর মরে না। যেহেতু নতুন মানুষ মারা যায় না, তাই নতুন কেউ আর পৃথিবীতে জন্মায় না। ১৫০ বছরের মধ্যে পৃথিবীতে কেউ শিশুর কান্না শোনেনি। তাহলে কত বছরের মধ্যে শিশুর কান্না শোনেনি? ১৫০ বছরের মধ্যে। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে ভূত হয়ে আছে যে প্রতি ঘরেরই প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। এখানে একটা প্রশ্ন, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, এখানে কোন জিনিসগুলিকে অনাবশ্যক ভাবাবেগ বলেছেন? কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এগুলিকে অনাবশ্যক ভাবাবেগ বলেছেন। খামোখা সময় নষ্ট, খেলাধুলার পাটও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে
কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না, ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, যেমন পাগলা গণেশ, তার বয়স 200 বছর। এই লাইনটা থেকে আমরা জানতে পারছি পাগলা গণেশের বয়স 200 বছর। আর তার 50 বছর বয়সে অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। তাহলে আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়, মানে যখন গণেশের বয়স 50 বছর তখন আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো অনেকটা খেয়েছিল, তাই তারও মৃত্যু বন্ধ হয়ে গেল। 150 বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার বলে তার মনে হয়েছিল। তাই গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য একটি হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিল। তাহলে পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল? হিমালয়ের গিরিগুহাতে আশ্রয় নিয়েছিল। কেন নিয়েছিল? সে যখন দেখলো যে বিজ্ঞানের বাড়াবাড়িটা প্রচন্ড, কিন্তু সে নিজেও চেষ্টা করে কালের চাকার গতি কোনোভাবেই উল্টো দিকে ফেরাতে পারবে না, তখন সে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, কেটু, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্র নানা ধরনের গবেষণাগার হয়েছে। তাহলে কোথায় কোথায় গবেষণাগার হয়েছে? বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, কেটু, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্র। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতেই এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তারপরে পৃথিবীর বিভিন্ন স্থানে গবেষণা চলছে, সেটা ভূপৃষ্ঠে হতে পারে, মানে আকাশেও হতে পারে, অন্তরিক্ষে, আবার ভূগর্ভেও হতে পারে, মাটির ওপরে, মাটির নিচে এবং আকাশে, সব জায়গায় হতে পারে। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগে ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশ বাবু, কি করছেন? কবিতা লিখছি। কবিতা? হো হো হো। আপনার কবিতা শুনছেই বা কে, পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি। যদি কেউ হুম, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালো। হঠাৎ দুজন পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন? তাহলে কে কেন বিকট শব্দ করছেন এই কথাটা বললেন? লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে দুজন ব্যক্তি যাচ্ছিলেন, তারা গণেশের গান গাওয়া শুনে নিচে এসে তাকে বলে যে কেন সেরকম বিকট আওয়াজ করছে। শব্দ কি? এই যে গান। গান? ওকে কি গান বলে নাকি? ধুর মশাই, এ তো বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। এক মহিলা আগ্রহের সঙ্গে বলে চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দেয়ে আর কাজ নেই, ছবি হচ্ছে। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? তাহলে সে কি ভাবছে? তার যেহেতু মৃত্যু নেই, তাকে কি এভাবেই কাটাতে হবে?
সুইসাইড করেও লাভ নেই, আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যক। এবার আমরা এখান থেকে পাবো, নেক্সট প্যারা থেকে পাবো গণেশের পরিবার পরিচিতি। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর বয়স এক মিনিট, হ্যাঁ মেজর বয়স 171 বছর, ছোট ছেলের বয়স 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী। তাহলে গণেশের ছেলে মেয়েরা এক একজন বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে নয়। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান। তাহলে গণেশের স্ত্রী কোথায় চলে যান? অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে, যিনি এখনো ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। এক মিনিট, হ্যাঁ আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে, পাক খাচ্ছে, তারপর পাহাড়ের গা বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখছে সে এভাবেই ভাসিয়ে দিয়েছে, যদি কারো কাছে পৌঁছায়, যদি কেউ পড়ে। তার মানে গণেশ কি করে? গণেশ কবিতাগুলো লেখে, লেখার পর সেগুলোকে সে ভাসিয়ে দেয় বা উড়িয়ে দেয়। কি ভেবে উড়িয়ে দেয়? যদি কবিতাগুলো কেউ কারো কাছে পৌঁছায়, তারপর যদি সে পড়ে। আকাশে একটা পিঁপে ভাসছিল, গণেশ লক্ষ্য করেনি। পিঁপেটা ধীরে ধীরে যখন নেমে এলো, নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসংগ্রামে অভিবাদন করে বলল, এককালে আপনি যখন কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন কোনো ধরনের গবেষণা? তার মানে গণেশ আগে পেশায় কি ছিল? পেশায় কলকাতা সায়েন্স কলেজের একজন টিচার মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, যিনি তার ছাত্র ছিলেন ইনি মানে পুলিশম্যান। গণেশ মাথা নাড়লো, না হে না, গবেষণা টবেষণা আমি ভুলে গেছি, পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন? পৃথিবী বাঁচবার ওষুধ? পৃথিবীর বাঁচবার ওষুধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হ্যাঁ কবিতা, পড়ো। লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বুঝলে? অসহায় হয়ে মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না স্যার, কোনদিন জিনিস পড়িনি। তোমার বয়স কত? 151 বছর। তার মানে গণেশের সেই কলকাতা সায়েন্স কলেজের স্টুডেন্ট পুলিশম্যানটির বয়স কত? 151 বছর। গণেশ বলল, বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। লোকটা নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটা কাগজের দিকে চেয়ে প্রথমে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজ আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আধো আধো বলছিল, টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ। শৈশবে বাসায় জলে গভীরে বৃহৎ হলে নামিল আঘাত। থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার। একটুও না? লোকটি মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে আমিও একসময় টলে টলে হাঁটতে শিখেছিলাম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝবার মতো তো নয়। লোকটি গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয়ে ভয়ে। পরদিন সকালে রোজকার মতো আবার কবিতা লিখছে গণেশ। এমন সময় একটা পিঁপে এসে নামলো। স্যার! গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি সঙ্গে দুজন মহিলা। কাকে কাকে নিয়ে এসেছে জানো? তার স্ত্রী আর মাকে। কেন? কবিতার ব্যাপারটা খানিকটা জানে তার মা। এরা দুজনে কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো, তবে কবিতা না শুনিয়ে ছাড়লো না। গান শোনালো, ছবি দেখালো, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকলো। কিছু বুঝতে পারছো তোমরা? তিনজনই মাথা নেড়ে বলল, না। লোকটি বিনীতভাবে বলল, না বুঝলে আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে 4 জন পুলিশম্যান। এরা আমার সহকর্মী স্যার, কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায়।
গণেশ খুব খুশি হলো। বসো বসো, সবাইকে বসতে দিল। 5 জন শ্রোতা এবং দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা শুনলো, গান শুনলো, ছবি দেখলো। কেউ ঠাট্টা বিদ্রূপ করলো না, গম্ভীর হয়ে রইলো। পরদিন সকালে জনদশেক লোক এলো। তার মধ্যে পুলিশ, বৈজ্ঞানিক, টেকনিশিয়ান আছে। পরদিন আরো কিছু লোক বাড়লো, পরদিন আরো। 1 সপ্তাহ পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বিমান থেকে গণেশের ডেরায় নামলেন। এই আপনি কি কাণ্ড করেছেন! পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হো হো করে হেসে উঠে বলল, যাহ, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। এই সম্পূর্ণ গল্পটা থেকে আমরা বুঝতে পারছি যে বর্তমান সময়ের একটা চিত্র তুলে ধরা হয়েছে। আজ থেকে হয়তো কয়েক বছর পর কবিতা, গান, ছবি আঁকা এইরকম সৃষ্টিশীল কাজগুলো কোনো মানুষ আর করবে না। তারা এতটাই যান্ত্রিক হয়ে যাবে, এতটাই যন্ত্র নির্ভর হয়ে যাবে যে তারা এগুলোর কথা মনেই করবে না, মনেই করতে পারবে না। তাই সেই দিনের কথা ভেবে, সেই সময়ের কথা ভেবে আজকের এই রচনা, আজকের এই গল্প পাঠ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি অনুশীলনী, প্রশ্ন উত্তর, বিষয় সংক্ষেপ সমস্ত আলোচনা করে দেবো। ওকে, টাটা।